এটিএন নিউজ দেখছেন। এই সপ্তাহের বিজ স্টকে আপনাদের সঙ্গে আছি আমি মাশায়েক শশী। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক জানেন, ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আমরা প্রতি সপ্তাহের শনিবার ঠিক এই সময় কথা বলি। আমাদের সঙ্গে অতিথিরা থাকেন, তাদের পর্যবেক্ষণ জানতে চাই, বুঝতে চাই অর্থনীতির গতিধারা কিভাবে এগোচ্ছে দেশ। সেই প্রেক্ষাপটেই আজও দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কানেক্টিভিটিতে। প্রথমেই চলে যেতে চাই তাদের কাছে। আছেন ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক, এবং একই সাথে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব KSM মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিস্টকে। প্রথমেই ডক্টর আহসানুল আলম পারভেজ, আপনার কাছে যেতে চাই। এই আলোচনার আসলে মুখবন্ধটা আমি একেবারেই সংক্ষেপে দিয়ে সরাসরি আলোচনাতে যেতে চাই যে মার্চে যখন দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলো, মার্চ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত দেখলাম আমরা রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হলো। এরপর জুলাই থেকে অবস্থা কিছুটা ইতিবাচক ধারায় ফিরলেও অক্টোবরে আবারও নতুন করে নেতিবাচক ধারায় পড়ে। কিন্তু আসার কথা হলো যে গত মাসে অর্থাৎ নভেম্বরে কিছুটা ইতিবাচক ধারা আমরা আবারও দেখতে পাচ্ছি। $308 কোটি মূল্যের রপ্তানি আমরা করতে পেরেছি বহির্বিশ্বে, যা গত বছরের একই সময়ের চেয়ে 9.36% বেশি। এই যে অর্থনীতির ধারা একবার উঠছে একবার আবার নামছে, আপনি কিভাবে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। আপনার মাধ্যমে আপনাকে প্রথম এবং আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনি সুন্দর করে এই মুখবন্ধ দিয়েছেন। এই যে ওঠানামা দেখেন, করোনা মহামারী যেটা করে সেটা হচ্ছে মানুষের চলাচল, গুডস এন্ড সার্ভিসের চলাচল, গ্লোবাল ট্রানজাকশন, এগুলোর টুটি টিপে ধরে। আমাদের এখানে প্রথম যখন মার্চ এটা ঘটে, আমরা এত প্যানিক হয়ে পড়ি যে আমরা লকডাউনে যাই পর্যায়ক্রমে, এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, গুডস এন্ড সার্ভিস এর সেবার ক্ষেত্রে আমরা আবদ্ধ হয়ে পড়ি। অর্থনীতি যখন সীমাবদ্ধ করা হয়, অর্থনীতিতে যখন আপনি চারিদিকে তাকে মুক্ত করে দেবেন না, আবদ্ধ করবেন, তখন অর্থনীতি সংকুচিত হতে শুরু করে। এবং সেটাই আপনারা দেখেছেন যে মার্চ মাসে থেকে শুরু করে জুলাই পর্যন্ত এটা নামতে থাকে। অগাস্ট সেপ্টেম্বরে আমাদের আমদানি বাড়ে এবং নভেম্বরে এটা এই বছরের নম্বর চাইতে গত বছরের নভেম্বরের চাইতে বেশি হয়েছে। সো এটা আমরা বলতে পারি যে আমাদের যে লাইফ লাইন বা আমাদের আর্টারি, আমাদের রক্ত সঞ্চালনের যে আমাদের ভেইন, এগুলো আবার আপনার এই সচল হয়েছে। এটা ডাটা আপনি দিয়েছেন, তাই এটা উঠানামা করছে। এবং আমাদের গতবারের যে এই সময়কালে 1,500 কোটি টাকার আমদানি যে হয়েছে আমাদের প্রায় 1,600 কোটি টাকা, এটার 81% গার্মেন্টস থেকে এসছে। যদিও গার্মেন্টস এর ক্ষেত্রে বলে রাখি যে অনেক অর্ডার আপনার ক্যান্সেল হয়েছিল, তারপরে অনেক অর্ডার হোল্ড হয়েছিল, পরবর্তী সেই সমস্ত হোল্ড হওয়া, এবং সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানো শুরু করেছে। বিশেষ করে রপ্তানির 85%-এর মধ্যে এই সময় 81% রপ্তানির ক্ষেত্রেই মূল ভূমিকা রেখেছে গার্মেন্টস পণ্য। আবার একই সাথে জুলাই থেকে নভেম্বরে $23 কোটি হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে, $44 কোটি কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে, $20 কোটি প্রকৌশল পণ্য এবং $44 কোটি হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। একই সাথে গত কিছু বছর ধরে আমরা দেখছি পাটজাত পণ্য বেশ রপ্তানি হচ্ছে। ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই KSM মুস্তাফিজুর রহমানের কাছে। দেশ স্বাধীনের সময় বাংলাদেশের খাদ্যের উৎপাদন ক্ষমতা ছিল 1.5 কোটি টনের মতো, সেখান থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে 3.5 কোটি টনে। 7 কোটি থেকে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 কোটিতে। আবার কৃষি ক্ষেত্রের সংখ্যা কমেছে প্রায় অর্ধেক, কৃষি জমির পরিমাণ যদি কথা বলি। এই যে কৃষিতে একটা বিরাট সাফল্য, যেই সাফল্যর কারণে অনেকটা ক্ষেত্রেই আমরা আমাদের যে শক্ত অর্থনীতির কথা বলছি সেখানেও বড় নিয়ামক ভূমিকা করছে। এর পেছনের মূল কারিগর আসলে কারা, মূল কৃতিত্ব কাদেরকে দিবেন? ধন্যবাদ। আমি এই সুযোগে আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই যে তারা একটা অত্যন্ত সময় উপযোগী এবং প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছে এবং সেখানে আমাকে সংযুক্ত করেছে।
আপনি যে প্রশ্নটি করেছেন, আমি যদি এইভাবে বলি যে উন্নয়নের পূর্ব শর্ত হলো গবেষণা। আপনার যদি গবেষণা না থাকে তাহলে কোনো টেকসই উন্নয়ন হতে পারে না। আমাদের দেশে কৃষিতে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে, এটা আমাদের একটা সমন্বিত কৃষি ব্যবস্থাপনার কারণে হয়েছে। আপনি সেই সমন্বিত ব্যবস্থাপনাটা কি? সেটা হলো কৃষি গবেষণা, কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ, সরকারের সবচেয়ে বড় একটি অধিদপ্তর, যেটা কৃষি সম্প্রসারণ কর্মী কর্মকর্তারা কাজ করছেন। আরেকটি হলো কৃষি শিক্ষা। বাংলাদেশে প্রাচীনতম উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠান আপনার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা 1938 সাল থেকে অবিভক্তিত বাংলায় এখানে কৃষি গবেষণা শুরু হয়েছে। তারপরে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটাও আমাদের 65 সালের দিকে তৈরি হয়েছে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় বঙ্গবন্ধু যেহেতু 54 সালে কৃষি সমবায় এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবেশ এবং সমবায় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 1954 সাল, পরে তিনি বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা একদম সরাসরি নিজের সরজমিনে থেকে দেখার সুযোগ হয়েছে। পরবর্তীতে তিনি যখন স্বাধীন বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যখন নির্বাচিত মনোনীত হন, তখন কিন্তু সর্বপ্রথম তিনি এদেশের মানুষ যে পেট পুরে খাবে, তার যে সারা জীবনের সাধনার কথা যিনি তার জীবনে গ্রন্থিতে বলেছেন, তিনি তখন সর্বপ্রথমেই কৃষি গ্রাজুয়েটদেরকে দ্বিতীয় শ্রেণী থেকে তার প্রথম শ্রেণীর মর্যাদায় দিলেন এবং বিসিএস এ প্রথম শ্রেণীর কর্মকর্তা, গবেষক, সম্প্রসারণ কর্মী এবং শিক্ষাবিদ, এদের ভিতরে একটা চমৎকার সমন্বয় এবং প্রতিটা উপজেলায় জেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গ্রাজুয়েট কৃষিবিদরা তারা চলে গেলেন। ফলে এদেশে কৃষি যে সাধারণ কৃষকের মধ্যে প্রযুক্তি জ্ঞান সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর, তাদের প্রশিক্ষিত করা, কৃষি উৎপাদনের উপকরণের যথাযথ ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আমাদের দীর্ঘ সময়ে আমাদের কৃষিদেরকে প্রশিক্ষিত করা সম্ভব হয়েছে এই সমস্ত কৃষি গ্রাজুয়েটদেরকে। ফলে এদেশে আমাদের কৃষকরা কৃষির উৎপাদনের কলা কৌশলের হেন কোনো বিষয় নেই যে তাদের অবগত নয়। তার পাশাপাশি কৃষি উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন, সেই উপকরণের মানুষের ক্রয় ক্ষমতা রাখার জন্য এখানে একটা বিরাট অঙ্কের টাকা সরকার ভর্তুকি দিচ্ছে এবং কৃষি উপকরণগুলো যাতে যথা সময়ে যথাযথভাবে তাদের দোর গোড়ায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাপনাটা এখানে খুবই সুস্পষ্ট। আপনি যথার্থই বলেছেন যে এই বিশেষ করে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ এবং আমাদের দেশীয় যে সকল বৈজ্ঞানিকরা আছেন তাদের যে সকল উদ্ভাবন নিশ্চিতভাবেই কৃষির পালে জোর হাওয়া দিয়েছে। তবে ঠিক কতটা শ্রমঘন শক্তি থেকে আমরা যান্ত্রিকীকরণের পেছনে এগোতে পারলাম সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। এই প্রসঙ্গেই কথা হবে, তবে ছোট একটা বিরতি নেবার পর। আপনারা দুজন আমাদের সঙ্গে আছেন, থাকুন। একই সঙ্গে দর্শক আপনারা আছেন, আশা করছি বিরতির পরেও থাকবেন, সঙ্গে থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিস্টকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন কে এস এম মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড, এবং একই সঙ্গে আছেন ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক। আপনাদের দুজনকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব পারভেজ, আপনার কাছে আসতে চাই। কৃষিতে সাফল্যের কথা আমরা বলছি, বেশ খানিকটা পথ এগিয়ে এসেছি, কিন্তু কতটা যান্ত্রিকীকরণের পথে আমাদের সফলতা অর্জন হলো আপনার দৃষ্টিতে? আচ্ছা দেখেন, ওই দিনে দিনে কৃষি জমি কমে গেলেও আপনার প্রযুক্তির কারণে, ভালো বীজের কারণে, আবার কৃষির সমস্ত সহায়ক পদক্ষেপের কারণে এটা বেশ ভালো হয়েছে। তবে যান্ত্রিকরণের কথা যদি আপনি বলেন, তখন প্রশ্ন আসবে যে কতটা যান্ত্রিকরণ করা সম্ভব। অর্থাৎ আমরা কি অস্ট্রেলিয়ার মতো, আমরা কি আমেরিকার মতো যান্ত্রিকরণ করতে চাই বা পারবো? তাহলে আমরা যেটা চাইবো যে দিনে দিনে উৎপাদন বৃদ্ধির জন্যই যান্ত্রিকরণ,
একেবারেই আপনার শ্রমঘন একটি কৃষি ব্যবস্থাকে যান্ত্রিকরণ করে কৃষকদের পেটে লাথি মারার সুযোগ নেই আপনার খাদ্য চাউল ডালের দাম কমিয়ে শহর কেন্দ্রিক মানুষকে খাওয়ানোর জন্য। তাই তাই আমাদের দেশে কৃষির যান্ত্রিকরণ অটোমেশনের জন্য আমরা অবশ্যই আগাবো। তবে আমার মনে হচ্ছে আরো উন্নত, ওই যে আমার ভাই যে বললো গবেষণা, আরো গবেষণার মাধ্যমে আরো উন্নত বীজ, তারপরে আপনার এই তপশিলি ত্রিফসলি বা আরো বেশি এবং পেস্টিসাইডস, হার্মলেস পেস্টিসাইডস, নিউ জেনারেশন পেস্টিসাইডস দিয়ে উৎপাদিত কৃষি পণ্য ওয়েস্ট না করে, বেশি উৎপাদন করলাম ওয়েস্ট কন্ট্রোল করলাম না, আমাদের ওয়েস্ট কন্ট্রোলের দিকে মনোযোগ দিতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা ভাই, আমরা বারবার ভুলে যাই, সেটা হচ্ছে যে কৃষিতে যদি উৎপাদন যতই বাড়ুক, সাপ্লাই চেইনে যদি মধ্যবিত্ত পরিয়ারা, সেটা দালালরা, সেটা মজুদদাররা, সেটা টাউটরা, সেটা চাঁদাবাজরা, সেটা ট্রান্সপোর্টেশন, সেটা পুলিশ, এরা ইভেন কি বাজার সিন্ডিকেট, এর মাধ্যমে যে কৃষক যদি তার যেভাবেই হোক, শারীরিক ভাবেই হোক আর অটোমেটেড হোক, তার 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 দাম সে যদি না পায়, তাহলে কৃষককে আমরা কৃষিতে ধরে রাখতে পারবো না, সে অন্য খাতে মাইগ্রেট করবে। এবং তাই কৃষক আমাদের বাঁচতে এখানে না পারলেও নিশ্চিতভাবেই দেশের অর্থনীতিও সুস্থ একটি অবস্থাতে থাকবে না, সেই আশঙ্কা নিশ্চয়ই অমূলক নয়। জনাব কে এস এম মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি বলছিলেন যে দেশের বৈজ্ঞানিকদের বিভিন্ন উদ্ভাবনের কারণে কৃষকদের অকল্পনীয় পরিশ্রম তো অবশ্যই আছে, কৃষিতে আমাদের এই সাফল্য অর্জন হয়েছে। বাংলাদেশ তো মেধা সত্ত্বে বেশ খানিকটা পিছিয়ে, যদিও কৃষিক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবন, বিশেষ করে নতুন বীজ চারার উদ্ভাবন আমরা দেখেছি, সেখানে বাংলাদেশের সাফল্য অবিসংবাদিত। এই যে উদ্ভাবন ক্ষেত্রটাকে আরো পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আসলে কি দরকার আমাদের এই মুহূর্তে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়? চমৎকার। আপনি যদি টেকসই কৃষি অর্থনীতি গড়ে তুলতে চান, আপনি যেমনটা বলছেন যে পরের দিকে, পরবর্তীতে এটা আরো অগ্রসর কিভাবে করা যায়, তাহলে আপনি কিন্তু এটা কৃষির যে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড যে লিঙ্কেজটা, এটা যদি আপনার উৎপাদনের সাথে যদি আর কনজামশনের যদি মিল না থাকে, তাহলে কিন্তু কৃষক যদি তার উৎপাদিত পণ্যের মূল্য না পায়, তাহলে কিন্তু সেই পেশা পরিবর্তন করবে, যেটা একটু আগে অর্থনীতিবিদ পাবের সাথে। আপনি দেখুন, যদি এটাকে সাস্টেইনেবল করতে হয়, তাহলে কৃষি ভিত্তিক শিল্পায়ন ছাড়া এটা টেকসই করা সম্ভব নয়। এবং কৃষি ভিত্তিক শিল্পায়নটা কি, এটা একটু আমাদের পরিষ্কার করে বুঝতে হবে। সেটা হলো আমাদের দেশীয় শিল্পের বিকাশ হতে হবে। আপনার পরনির্ভরশীল একটি শিল্প দিয়ে আমাদের কৃষিকে করা, এটা একটা অকল্পনীয় একটা ভাবনা ছাড়া আর কিছুই না। আপনি যদি কৃষির উপকরণগুলোর যদি দিকে তাকান, তাহলে দেখবেন ইউরিয়া ছাড়া এখানে 5-7টা ফার্টিলাইজার যেগুলো আছে, 100% আমাদের আমদানি নির্ভর। যদি বলেন যে মিউরেট অফ পটাশ প্রায় 7 লক্ষ মেট্রিক টন প্রয়োজন হয়, আমরা 100% আমরা এটা আমদানি করি। আপনি যদি বলেন ট্রিপল সুপার ফসফেটিক ফার্টিলাইজার, আমরা 50-60 হাজার মেট্রিক টন আমরা উৎপাদন করি, প্রয়োজন হয় হলো 10 লক্ষ মেট্রিক টন। এরকম আপনার আরো আছে, সালফার ফার্টিলাইজার আছে, জিঙ্ক ফার্টিলাইজার আছে, বোরন ফার্টিলাইজার আছে। এই সমস্ত ফার্টিলাইজারের কোনোটাই আমরা এখানে উৎপাদন করতে পারি না। এটা একটা কৃষি ভিত্তিক শিল্প। আরেকটা হলো যে কৃষকের উৎপাদিত যে পণ্য, সেটা যদি শিল্পের কাঁচামাল হিসেবে যদি না যায়, তাহলে যে বছর যে ফসলের উৎপাদন বেশি হবে, সেই বছর সেই ফসলের মূল্য চাষিরা পাবে না। এই যে একটা অব্যবস্থাপনা কৃষি বাজারজাতকরণের, এটাকে চিরতরে বন্ধ করে দেওয়া যেতে পারে যদি কৃষি শিল্প গবেষণা প্রতিষ্ঠান নামে একটি প্রতিষ্ঠান, অথবা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাজেট দিয়ে শিল্প গবেষণার কাজটা কৃষি গ্রাজুয়েটদেরকে দিয়ে প্রকল্প ধারণাটা সেখান থেকে তৈরি করে যদি কৃষি শিল্পায়নের দিকে নেওয়া যায়, তাহলে এদেশের যারা বিনিয়োগকারী উদ্যোক্তা আছে, তারা অনেক আইডিয়া
যেটা গবেষণা করে এর সাস্টেইনেবিলিটি ফিজিবিলিটি আদি করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই প্রকল্পগুলো ব্যবসায়ীরা নিয়ে অর্থাৎ কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে আর্থিক তুলছে। প্রণোদনা তো অবশ্যই দরকার এই সকল গবেষণার ক্ষেত্রে, একই সাথে কাঠামোগত যে গুণগত প্রণোদনার কথা বলছি বিভিন্ন দিক থেকে, সেটিও আসলে নিশ্চিত করতে হবে আমাদের সামনের দিনগুলোতে যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে কে এস এম মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনাকেও। আপনারা দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজ। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। এরই সাথে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও দেখা হবে একই পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।